প্রিয় দর্শক, ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ডক্টর ইউনূসকে নিয়ে ভাবনা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী, নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র জনতা পার্টি বাংলাদেশ, এবং আমাদের সঙ্গে রয়েছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত। আমি প্রথমেই গোলাম সারোয়ার মিলন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আলোচনার বিষয় ডক্টর ইউনূসকে নিয়ে ভাবনা, এবং ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এখন, তখন আপনারা নতুন দল নিয়ে হাজির হলেন। আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে। আপনি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, তারপর আপনি জাতীয় পার্টিতে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আপনি সর্বশেষ ১-১১ সময় কিংস পার্টি গঠনে আপনার ভূমিকার কথা আমরা শুনতে পাই। পরবর্তীতে এখন আপনি এসে নতুন করে আবার একটি দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হলেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রশ্নটি হচ্ছে, আপনাকে মানুষ কেন বিশ্বাস করবে? ধন্যবাদ প্রিয় সঞ্চালক আপনাকে, এবং আজকে আমার সহ-আলোচক, আমাদের সকলের প্রিয় জোনায়েদ সাকি ভাই এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই যে ৭১-এর আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে অঙ্গীকারটা ছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, ৫৪ বছরে আমরা করতে পারিনি। তারপর এবারে যে ২৪-এর যে গণ অভ্যুত্থানটা হলো, সেখানকার যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং একটা সংস্কার কার্যক্রম করব একটা ঐক্যমতের ভিত্তিতে, এবং জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব। এবং বর্তমানে বাংলাদেশে নির্বাচনের দাবি তো আগেও ছিল, আপনি তো তখন জাতীয় পার্টিতে ছিলেন। জি, আমি সেই দায়টা তো আপনাদের উপরও আসে। আমি ওই জায়গাটায় আসছি। তো আমি এখন বর্তমান এই ২৪-এর অভ্যুত্থানের পর বাংলাদেশে কতিপয় দল আছে শুধু ৭১-কে ধারণ করে, আর কতিপয় দল আছে শুধু ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকেই করতে পারে। আমরা এই দুইটার সামনে আগামী দিনের পথ চলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। এখন আপনি যে প্রশ্নটা করছেন সেটা বলার আগে আমরা কেন এই নতুনটা দলটা করলাম, দেখেন এখানে বাংলাদেশে কিন্তু এখন স্বাধীন রাজনৈতিক দলের অভাব আছে। এই কারণে হয় কেউ দিল্লির, না হয় পিন্ডির, না হয় মস্কো, না হয় চায়নার এইটা ফলো করে। আমরা একটা জনতার মধ্য থেকে সক্রিয় অবস্থান থেকে গড়ে ওঠা স্বচ্ছতা, জবাবদিহিতার একটি রাজনৈতিক সংগঠন করতে চাই। রাজনৈতিক দলের সীমাবদ্ধতা কোথায়? দলের মধ্যে অভ্যন্তরে গণতন্ত্র চর্চা নেই, ভারত সুনীতি রয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং জুলাই সনদ প্রশ্নে আজকে বিভক্ত রাজনৈতিক দলগুলো এবং প্রচলিত রাজনৈতিক দলগুলো, ছোট ছোট দলগুলো, সেটা আদর্শবান হোক কিংবা কর্মসূচিভিত্তিক দল হোক, তাদেরকে নিয়ে একটা ক্ষমতায় যাওয়ার একটা উদ্গ্র সেটি আপনি হয়তো বর্তমান যে দলটিতে রয়েছেন সেটির প্রেক্ষাপটটা আপনি বলছেন। আমার প্রশ্নটি হচ্ছে, আপনি যখন জাতীয় পার্টিতে ছিলেন, আপনার এমন কোনো ভূমিকা ছিল কিনা যে ভূমিকার কারণে, যেমন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমরা যেটিকে বলি আওয়ামী লীগ, সেটিকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে জাতীয় পার্টির প্রতি যে তীরটা ছোড়া হয়, সেখানে কিন্তু আপনিও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। আমার প্রশ্নটি হচ্ছে, আপনি তাহলে সেই ভূমিকার কারণে বর্তমানে আপনি যে ভালো কথাগুলো বলছেন সেগুলো মানুষ কেন গ্রহণ করে? আপনার সদয় অবগতির জন্য বলছি যে আমি জাতীয় পার্টির যে অংশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, সেখানে একজনের নাম বলতে হয়। এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে ফিরোজ রশিদ সহ আমরা কিন্তু আন্দোলনকে সমর্থন দিয়েছি। আপনার টিভিতে রেকর্ড আছে, এটা পত্রিকায় আছে, এবং আমরা বলেছি আমরা সরকারের বিরুদ্ধে তখন অবস্থান নিয়েছিলাম। এখন প্রশ্ন করতে পারেন যে আমাদের দলের অংশের যে তারা তো অতীতে 14-18 নির্বাচন হয়েছে, নির্বাচন প্রসঙ্গটাই মূলত আসলে, কিন্তু এখানে আপনি কি জানেন যে আমার মতো অনেকে আছে যারা 14, 18, 24 কোনো নির্বাচন করে নাই, তারপরে দলের দায় নির্বাচন করেননি নাকি নমিনেশন পাননি? না, নির্বাচন আমি করি নাই, নমিনেশন পাইনি। এখন যদি সেটা বলেন, আমি তো স্বতন্ত্র করতে পারতাম, আমি সেই নির্বাচন করি নাই। যারা নির্বাচন করেছে বলে তারা, মানে আপনি কেন করেননি? আমি করি নাই। আমি নির্বাচন, আমি 14-তে আমি জাতীয় পার্টির অংশে ছিলাম না, 18-তে ছিলাম না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই যে আপনি একটা প্রশ্ন করলেন যে 1-11-তে, ইয়েস, আমি 1-11-তে সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম। আমাকে সংস্কারপন্থী হিসাবে আমি কিন্তু ওই সময়টা 14-18 কিন্তু জাতীয় পার্টির সাথে আমার গ্যাপ, আমি কিন্তু ইতিহাসটা বলতেছি আপনাকে। এবং 24-এ যখন জাতীয় পার্টির সাথে আবার সংযুক্ত হলাম, তখন কিন্তু আমাদের অংশটা কেউই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এটা হলো মূল কথা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে বারবার দল পাল্টানো কিংবা বিভিন্ন জায়গায় যাওয়া, সেটির কারণে এখন কেন বিশ্বাস করবে? একটা কথা বলি, দল পাল্টানোর কথা বললেন, বঙ্গবন্ধু থেকে আরম্ভ করে শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে একমাত্র জিয়া রহমান ছাড়া, সে খালেদা জিয়া ছাড়া
আর শেখ হাসিনা ছাড়া আপনার কি এবং স্বৈরাচার বলেন এরশাদ সাহেব ছাড়া কে দল না পাল্টাইছে? শেখ মুজিব নিজেই তো আপনি তিনটি দল কি বাকশাল করলে তারা আওয়ামী লীগ, তারপর মুসলিম আওয়ামী লীগ ছিল। আপনি এখানে বিভিন্ন প্রয়োজনীয় বিভিন্ন দল পরিবর্তন হতে পারে। আপনি আমাকে আমি পাল্টা একটা প্রশ্ন করতে চাই, আমি যে দল পাঠিয়েছি কেউ কি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ, সুবিধাবাদের অভিযোগ, আমি জনগণের সেবা করার জন্য আমি চিন্তা করেছি। আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, যেটা বললেন আপনি, প্রশ্ন আসতে পারে কেন আপনি ছাত্রদল ছেড়ে আপনি আপনাকে দেখে যারা জাতীয় পার্টি করেছে তারা কি আপনার সাথে সবাই, আবার আপনি যে নতুন দলে যখন যান তারা কি আসে, তাহলে তাদের একটা প্রত্যাশার জায়গা যেটি তৈরি হয় সেটিতে একটি ব্যাঘাত ঘটে না? কোনটা প্রত্যাশা? আপনার অনুসারী যারা, তারা যখন আপনাকে দেখে জাতীয় পার্টি করে কিংবা বিএনপি, তারা তো আমার সাথে আছে, আমার অনুসারী যারা আছে। ইয়েস। এবং আমি লাস্ট আরেকটা কথা বলতে চাই যে এই যে দলটা কাদের দিয়ে হয়েছে এটা একটু জানতে হবে। এখানে দেখেন নিরাপদ সড়ক আন্দোলন যেটা হয়েছিল, আমি 30 সেকেন্ডই শেষ করব, যে আজকে যিনি একজন স্বচ্ছ পরিচ্ছন্ন একজন সমাজের একজন সামাজিক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন, তিনি আমাদের চেয়ারম্যান হয়েছেন। আমাদের মহাসচিব কিন্তু ইনসাফের রাজনীতি করতে গিয়ে কিন্তু তিনি তার দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। শওকত মাহমুদ, তিনি কিন্তু আমি সংস্কারের কথা বলতে গিয়ে আমি জাতীয় পার্টির সাথে আমার গ্যাপ হয়েছে, যেটা আপনি বললেন 111 থেকে। আমার কথা হলো কি, আমাদের এখানে কিন্তু প্রত্যেকের টিন আছে, কেউ কিন্তু অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটা, আমরা যে দলটি করেছি এখানে সাবেক আমলা আছেন, আমি নাম বললাম না, সাবেক সেনা কর্মকর্তারা আছেন, সাবেক ছাত্রনেতারা আছেন, বিজ্ঞ আইনজীবীরা আছেন, মহিলা নেত্রীরা আছেন। সুতরাং এখানে আমরা একটা ভালো লোকের ভালো দলের একটা দল করতে চাই, এবং এই জন্যই আমাদের উদ্দেশ্য তো ইনসাফের বাংলাদেশ কায়েম করা, নিরাপদ বাংলাদেশকে প্রতিষ্ঠা করা, এবং আগামী প্রজন্মের জন্য মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। আমরা আপনার কাছে আবারও আসবো জনাব গোলাম সারোয়ার মিলন। আমি যেতে চাই জনাব জুনায়েদ সাকি আপনার কাছে। ডক্টর ইউনূসকে নিয়ে ভাবনা আমাদের আলোচনার বিষয়। আপনি জানেন যে গতকাল বেগম খালেদা জিয়া তার পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান এবং শর্মিলা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন। তার দেশে ফেরা কিংবা ব্যাপক জনসমাগম, এই বিষয়গুলো যখন সামনে আসছে, এর পাশাপাশি কিছু বিষয় প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। নির্বাচন কবে হবে কি না, কিংবা যারা বিএনপির পক্ষ থেকে নির্বাচন দাবি করা হচ্ছে সেটিকে অনেকে অপ্রাসঙ্গিক বলছেন বা সেটি খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো যখন আলোচনায় আছে, তখন খালেদা জিয়ার ফেরা কিংবা ডাক্তার জোবাইদুর রহমান তাদের রাজনীতিতে সক্রিয় হওয়া বা না হওয়া, এই বিষয়গুলো আসলে অন্তর্বর্তী সরকারের উপর কোনো চাপ ফেলবে কিনা, কিংবা দ্রুত নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কোনো? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম। আপনার টপিকের সাথে আপনার প্রশ্নের লিঙ্ক তৈরি করা একটু হচ্ছে। ডক্টর ইউনূসকে নিয়ে ভাবনা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারিনি। না, কারণ তিনি নির্বাচন নিয়ে নানা আলোচনা তো সামনে আসছে। না, ডক্টর ইউনূস তো নির্বাচনের ব্যাপারে খুব পরিষ্কার বক্তব্য দিয়েছেন। তিনি দিয়েছেন, কিন্তু তিনি তো এটাও বলেছেন জনগণ নির্বাচন চাচ্ছেন না এখনই। না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 26 জুনের মধ্যে একটা নির্বাচনের প্রাথমিক উনি একটা টাইম লাইন দিয়েছেন। এবং আমরা জানি ঐকমত্য কমিশন আগামী 15 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য তৈরির চেষ্টা করে যাচ্ছে, সেইটাও তারা একটা পর্যায়ে শেষ করবেন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে, আমরা উদ্যোগ নিয়েছি, আলাপ আলোচনা করছি। তো এইসব আলাপ আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা ন্যূনতম ঐকমত্য তৈরি হবে, যেখানে দ্বিমত থাকবে সেগুলো নিয়ে জনগণের কাছে আমরা যাব, এবং জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করবে সেইগুলো বাস্তবায়ন করার একটা অধিকার পাবে। এই গণতান্ত্রিক উত্তরণটা ফ্যাসিলিটেট করার দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই মিলে সেইটাকে সমর্থন দিয়েছি। কাজেই প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে কার্যক্রম, তার মধ্যে তো একটা মোটামুটি ধারণা আছে, যেটা রাজনৈতিক দলগুলোর অনেকের দিক থেকেই বলা হয়েছে যে আরও সুনির্দিষ্ট টাইম লাইনটা চাই। নির্বাচনের তো একটা প্রস্তুতির ব্যাপার থাকে, ডিসেম্বর ইলেকশন হলে একরকম প্রস্তুতি, ফেব্রুয়ারিতে হলে একরকম প্রস্তুতি, মার্চে হলে, মেতে গিয়ে হলে একরকম প্রস্তুতি। কিন্তু যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে আমি যতটা জানি কোট আনকোট যেটা শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে যে একটা কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে মানুষ তো এখনই অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না। মানে এটা যদি মনে হয় যে ডিসেম্বরও কি দেরি হয়ে যাচ্ছে কিনা নির্বাচনের, কিংবা ওনার টাইমলাইনটা কি অনেক দেরি হয়ে যাচ্ছে কিনা, সেই প্রসঙ্গে যে জনগণ কালকেই নির্বাচন চাচ্ছে অথবা এখনই নির্বাচনের তফসিল ঘোষণা
কথাটা টোন সেই রকম একটা পরিপ্রেক্ষিত থেকে হয়তো এটার উত্তরে না, আপনি তো রাজনীতি করেন, সাধারণভাবে আমি একটু প্রশ্ন যোগ করতে চাই। এটা স্ববিরোধী কথা হবে যদি আমি একটা টাইমলাইন ডিক্লেয়ার করি আবার একই সাথে বলি মানুষ এটা চাচ্ছে না, তার আমি যদি দুটোকে মনে করি যে তার আমি এই বিষয়ে একটু যোগ করতে চাই। আপনি তো রাজনীতি করেন, গণমানুষের সাথে রাজনীতি করেন, আপনারা মানুষের সাথে মেশেন। আপনার কি মনে হয় মানুষ কি নির্বাচন চাচ্ছে না এখনই, বা চলে যেতে মানুষ বলছে না? সংস্কার চায়, মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচনও চায়, এবং সেইটা যতটুকু যৌক্তিক সময় এবং সবাই মিলে একসাথে আমরা করতে পারি সেই উত্তরণটা মানুষ দেখতে চায়। কিন্তু আবার এই প্রসঙ্গে এখন এখানে যে দ্বিমতগুলো আছে, মত পার্থক্যের জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা সর্বনিম্নভাবে নিয়ে আসতে চাইব। এখন বিচারের প্রশ্নে তো ধরেন আমরা সবাই একমত, এবং ন্যায় বিচার যেমন রাষ্ট্রের জন্য প্রয়োজন, তেমনি জনগণের যে বিরাট অভিজ্ঞতা একটা, সেখান থেকে একটা নতুন যাত্রার জন্য ন্যায় বিচারটা খুব জরুরি। মানুষের যে ট্রমা, ক্ষতর অভিজ্ঞতা হয়েছে, যে রক্তের উপর দিয়ে আমাদের যেতে হয়েছে, সেটা থেকে বেরোতে গেলেও মানুষের এই বিচারটা খুব জরুরি। তার বিচার হবে, তারপরে ধরেন সংস্কারের প্রশ্নে আমরা এগিয়ে যাচ্ছি অলরেডি, এবং সেখানে একটা ঐকমত্য তৈরি হবে, আমরা একটা জাতীয় সনদ তৈরি করতে পারবো, এবং সেই সনদ আমরা কিভাবে বাস্তবায়ন করবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তারপরে একটা নির্বাচনের তারিখ আপনার মনে হয় কিনা সংস্কারটা? দেখুন, এটা নিয়ে বিভিন্ন দল বিভিন্নভাবে অনুভব করতে পারেন। আমাদের বিবেচনা এখনো যে টাইমলাইন আছে, আমরা এটাকে খুব মনে করি না, কিন্তু অনেকে মনে করেন এক মাসের মধ্যে কিন্তু সংস্কার সম্ভব, এরকম না। আমরা মনে করি যে 15ই জুলাই যে জায়গার সময়টা নির্ধারণ করা হয়েছে, সেই সময়টা আমাদের কাজে লাগানো উচিত। কারণ এখনো অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো নিয়ে আরও কিছু আলাপ আলোচনার সুযোগ আছে, এবং আমরা যদি রাজনৈতিক আলাপ আলোচনা করি পরস্পরের সাথে, অফিসিয়াল আনঅফিসিয়াল, সেখানে আমাদের চেষ্টা করা দরকার যে সর্বাপেক্ষা ঐকমত্য কোথায় কোথায় আরও হওয়া সম্ভব, যেটা শেষ পর্যন্ত হবেই না, যেখানে 15 জুলাইয়ের পরে আমরা ঠিক হয়ে যাব যে কতগুলো বিষয়ে ঐকমত্য হলাম, কত 15 জুলাই থেকে আপনি যদি আর্লিয়েস্ট টাইমও ধরেন ডিসেম্বর, সেটা আমরা মনে করি যে যথেষ্ট সম্ভব। কেননা সংস্কারের দুটো অংশ আছে, একটা অংশ হচ্ছে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট, আরেকটা অংশ হচ্ছে প্রশাসনিক এবং বিভিন্ন জায়গায়। প্রশাসনিক এবং বিভিন্ন মানে অন্যান্য যে সংস্কারগুলো, সেগুলো কিন্তু যেগুলো ঐকমত্য হচ্ছে, সেটা সরকার নির্বাহী আদেশই করে ফেলতে পারে। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট প্রশ্নগুলো নির্বাচনের পরে হবে। কাজেই 15ই জুলাই থেকে আপনি সরকার ঐকমত্যের অংশ, প্রশাসনিক অংশটা নির্বাহী আদেশ দিয়ে তারা করে ফেলতে পারেন। এরপরে থাকে ইলেকশনে যদি তফসিল ঘোষণা করা হয়, সেটার জন্য সাধারণত 3 মাস সময় নেওয়া হয়। ইভেন ডিসেম্বরে হলেও, ডিসেম্বর, নভেম্বর, অক্টোবরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করলেই সেটা সম্ভব হচ্ছে। ফলে 15ই জুলাই থেকে অক্টোবর পর্যন্ত যথেষ্ট সময়। সো এখন যদি এই প্রক্রিয়ার বাইরেও আরও বাড়তি সময়ের প্রয়োজন সরকার মনে করে, তাহলে সরকার একটা নিশ্চয়ই যৌক্তিক ব্যাখ্যা দেবে যে কেন তাদের সময় বেশি লাগছে, এবং তখন সেটা আমরা তখন বিবেচনার জায়গায় করব। বাট উইদিন দি টাইম লাইন, মানে ডিক্লেয়ার্ড টাইম লাইন, যেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বারবার করেছেন, যে এই টাইম লাইনের মধ্যেই তিনি পুরো প্রক্রিয়াটা দেখছেন। ফলে সেইটা থেকে বদল করার কিংবা অন্য কিছু চিন্তা করার তো কোনো মানে আমরা বাস্তব জায়গা দেখছি না। এই কারণে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নতুন কিছু বলেন নাই। ওই যে জনগণ এখন মানে তাদেরকে এখনই চলে যেতে বলছে না, এই কথাটা একটা এমন একটা প্রসঙ্গ জায়গা থেকে এসেছে। তিনি যা বলছেন, উপদেষ্টারা কিন্তু ইতিমধ্যে অনেক মন্তব্য করেছেন যে উপদেষ্টারা কিন্তু নির্বাচন, ওইটা ব্যক্তিগত মন্তব্য হবে। কিন্তু এটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে যখন বক্তব্য হয়েছে, মানে ইভেন বিএনপির মিটিং এর পরে যখন আবার সেটা রিইটারেট করা হয়েছে, তখন কিন্তু আরেক উপদেষ্টা যিনি ওইখানে ওই মিটিং এর পক্ষ থেকে মুখপাত্র হিসেবে এসেছেন, ডক্টর আসিফ নজরুল, তিনি কিন্তু আবার ওইটা প্রফেসর ওই টাইমলাইনটাকে খুবই পরিষ্কার করে বলেছেন। কাজে আমাদের অমূল্য মানে চিন্তা আছে অনেকের, আমরা নিশ্চিত জানি যে সংশয় আছে বিভিন্ন দলের মধ্যে, মানুষের মধ্যে, কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে এখনও আমরা এই টাইমলাইনের ব্যত্যয় ঘটার কোনো জায়গা দেখছি না। টাইমলাইনের ব্যত্যয় ঘটার জায়গা দেখলে তখন আমরা আমাদের বক্তব্য দেব। কারণ হচ্ছে যে আমরা মনে করছি যে এখনো পর্যন্ত ইভেন আর্লিয়েস্ট ডিসেম্বর, যেটা ডিসেম্বরের নির্বাচনও তো তাদেরই ঘোষণা যে ডিসেম্বর থেকে এইটা, ডিসেম্বর তো একটা মানে একটা টাইম লাইন। সো ডিসেম্বরে কেন হবে না, এটা কেন জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মেতে, সেই জায়গাটা ধরুন তো একটা যৌক্তিক ব্যাখ্যা থাকবে। এখন সেই ব্যাখ্যার জায়গাটা আমরা গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না, সেখানেও কিন্তু কনসেনসাস খুব গুরুত্বপূর্ণ। এবং এইটাও আমাদের মনে রাখা দরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য ভেরি ফার্স্ট মিটিং থেকে 13ই আগস্ট রাজনৈতিক দলগুলোর সাথে ওনার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়। সেই বৈঠকে তিনি
এটা খুব পরিষ্কার করে বলেছেন, আমরাও বলেছি, আমরা প্রস্তাব দিচ্ছি যে যেহেতু এখানে কালেকটিভ অনেকেই, মানে এটা তার একক কোনো দল এখানে নির্ধারক না, এখানে বিভিন্ন রাজনৈতিক দল ছোট বড় তারা সবাই মিলে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে, আত্মত্যাগ করেছে, একটা সরকারকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করেছে। আমাদের ছাত্র শ্রমিক জনতা তরুণরা একটা অগ্রণী ভূমিকায় ছিল। এখন এই জায়গাতে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মানে সকলের মতামত কিন্তু মানে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু সেখানে পদ্ধতিগত দিক থেকে কনসেনসাস হচ্ছে আমাদের পদ্ধতি। আপনি যদি পদ্ধতিতে মানে একমত, মানে পদ্ধতিটা ঠিকঠাক মতো না হলে কিন্তু কেওয়াস লাগবে। আপনি এখানে কনসেনসাস ছাড়া এগোবেন কিভাবে? কারণ আপনি কারো একক মত চাপিয়ে দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। ফলে কনসেনসাসে এগোতে হবে। দ্বিমতের জায়গাগুলো জনগণ ঠিক করে দিবেন। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করবেন তারই কিন্তু এখতিয়ার থাকে। এখন আমি যত সঠিক কর্মসূচি নিয়ে হাজির হই না কেন, আমাদের গণসংহতি আমরা মনে করি যে আমরা বাংলাদেশের জনগণের স্বার্থে সবচেয়ে ভালো কর্মসূচিটা আমরা দিয়ে আসছি। কিন্তু কিন্তু আমাদেরকে যদি জনগণ 2/3 সংখ্যাগরিষ্ঠতা না দেয় তাহলে আমরা কি আমাদের পুরোটা বাস্তবায়ন করতে পারবো? আরেকটা রাস্তা আছে, জনগণকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম করে ক্ষমতা দখল করে, সেই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। হয় নির্বাচন। আমরা আপনার কাছে আবার আসবো জনাব জুনায়েদ সাকি। আমি একটু গোলাম সরোয়ার মিলন আপনার কাছে জানতে চাই যে সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, তো ডিসেম্বরে যেই টাইমলাইন রয়েছে, ডিসেম্বরে যদি নির্বাচন হয়ে যায়, আপনারা মাত্র নতুন দল করলেন, এই সময়ের মধ্যে নির্বাচন হলে আপনারা আসলে কি করবেন, কতটুকু গোছাতে পারবেন? প্রথম কথা হলো কি, জুনায়েদ সাকি ভাই যা বলেছেন এখানে দ্বিমতের কোনো জায়গা আমি দেখি না। আর আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, দেখেন আমাদের এই রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যই হচ্ছে, যেটা আপনি বললেন যে কেন দল, উদ্দেশ্য হচ্ছে যে নাগরিকের নিরঙ্কুশ মালিকানাটা প্রতিষ্ঠা করা, এক। দুই হচ্ছে যে রাজনৈতিক যে মাফিয়া চক্র রয়েছে এটাকে নির্মূল করা। তিন হচ্ছে আমরা আগামী প্রজন্মকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত একটি আধুনিক উন্নত সেটা আপনারা বলছেন, আপনারা নতুন নতুন দল মানে করছেন, কিন্তু সেটি কার্যকর প্রাসঙ্গিক কতটুকু হচ্ছে? আমার কথা হলো কি, আপনি তো আমাদের দলের জন্ম তো হলো কয়েকদিন, কিংবা যারা হয়েছে 5ই অগাস্টের পর 26 বেশ কয়েকটি দল এসেছে, যে এটা তো আগামী দিনের কর্মসূচিতে প্রমাণ হবে। আপনি যে প্রশ্নটা ওনাকে করলেন, এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে নিতে হবে যে আপনি দেখেন, আমি হয়তো দল বদল হয়েছে, আদর্শের দিক থেকে আমি কিন্তু কিংবা আমরা অনেকেই কিন্তু চেঞ্জ হয়নি। সেটা হলো আমাদের আদর্শ ছিল যে প্রথম হলো মহান আল্লাহর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, আত্মপরিচয় আমাদের, যেটা এটা জাতীয়তাবাদী ছাত্রদল থাকতে একই কথা বলেছি, জাতীয় পার্টি যখন করেছি তখনও করেছি, এখনও বলি। 3 নম্বর হচ্ছে আদর্শ সবাই একই কথা বলে, কিন্তু কর্মকাণ্ডের কারণে তো আসলে পরিবর্তনটা আপনি বলতে পারেন আমি নীতি বদল করি না, এই জন্যই কথাটা বলতেছি যে এবং সকল ধর্ম এবং সাংস্কৃতিক চর্চার স্বাধীনতা এবং সহাবস্থান এবং উদার গণতান্ত্রিক দল করার জন্য আজকে দলটা করা। তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন, সেটা হলো যে আপনি আদর্শের কথা যেটি বলছেন, তো সেটি যদি মানুষ আপনার আদর্শকে ধারণ করে তাহলে তো মানুষ মনে করতে পারে যে আপনার আদর্শ স্বৈরাচারের সাথে ছিল, আপনার আদর্শ কিংস পার্টির সাথে ছিল। না, আপনার আদর্শ এখন নতুন করে ইলিয়াস কাঞ্চনের সাথে আসছে। 1-11 কথা বললেন কিংস পার্টি, সেটা তো আর কার্যকর হয় নাই। নাম্বার 1, তার সেই সংস্কার কি ভুল ছিল? যে সেই সংস্কার তো হয় নাই। এই ছাত্ররা, তরুণেরা দেখিয়ে দিয়েছে ফ্যাসিস্টের জন্ম যাতে না হয়, আমরা যেটা চেয়েছিলাম সেটা 24। কিন্তু সেখানে তো আপনার ভূমিকা ছিল ফ্যাসিস্টের জন্ম কিংবা দীর্ঘায়িত করার ক্ষেত্রে। কোথায় ভূমিকা? জাতীয় পার্টির ভূমিকা ছিল। জাতীয় পার্টির ভূমিকার জন্য সেটার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। এবং প্রেসিডিয়াম সদস্য ছিলেন, কো-চেয়ারম্যান ছিলেন। সেটা তো সেই বিবৃতি দেওয়ার মালিক তো আমি না, যারা মূল দায়িত্বে ছিলেন। আমি আপনার সাথে সহমত, তাদের ভুল ত্রুটি ছিল, কিন্তু আপনি সরে যেতেন তাহলে তখন। এর একটা কথা বলতে হবে, 14 ইলেকশনে জাতীয় পার্টিকে তখন হয়তো চাপের মুখে, এরশাদ সাহেব কিন্তু সেদিন ইলেকশনে অংশগ্রহণ করতে চাননি, কিন্তু তাকে চাপের মুখে করা হয়েছে। যাক, সেই প্রসঙ্গ বলতে গেলে তো আপনি আমাকে এতটুকু সময় দিবেন না, সেটারও ব্যাখ্যা আছে। আপনি যেটা বললেন যে এই নির্বাচন, আমরা একদিনের গণতন্ত্রের জন্য 24-এর গণ অভ্যুত্থান হয় নাই, কিংবা আমরা যারা 111-এর যে সংস্কারের কথা বলে আজকে বিএনপির মান্নান ভূঁইয়া বলেন কিংবা ডক্টর কামাল সহ অনেকেরই সেদিন ভূমিকা ছিল যে একটি গণতান্ত্রিক, আমরা 54 বছর একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারিনি। এটি আমরা যারা বিশেষ করে এই আদর্শবাণী যে দল আছেন, জুনায়েদ সাকি, আমি তাদেরকে কোনোই করবো না, কিন্তু যারা ক্ষমতায় ছিল, যারা এই ক্ষমতাসীন দল, এটা তাদের ব্যর্থতা। পাশাপাশি যারা নাকি অপোজিশনে ছিল তারাও সেরকম আন্দোলনে এই ভূমিকা করতে পারেন নাই।
স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটা তো হয় নাই। আপনি শুধু বলতেছেন যে এটা করছেন, তা আমরা এটা অতীতে করতে পারিনি বলে আমরা নতুন কিছু করতে পারবো বলেই তো আমরা নতুন। আপনি কি মনে করেন যে এখন আপনি যে স্বপ্নের কথাগুলো সামনে আনছেন, এই স্বপ্নের কথাগুলো মানুষ শুনে আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে? হ্যাঁ, আপনি যেটা বলছেন এবং এটাও ঠিক, ভোট দিয়ে আনবে কিনা আমরা জনগণের কথা বলতে চাই। এবং এটাও ঠিক যে আজকে দেখেন বিএনপি সবচেয়ে বড় দল, এবং এই বিএনপি বড় দল হওয়ার পরও আজকে এই যে সংস্কারের কথাটা বলছে, সংস্কারের মূল লক্ষ্যটা কি? আমরা ক্ষমতার ভারসাম্যটা আনতে চাই, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে চাই এবং বিকেন্দ্রীকরণ করতে চাই। বিএনপিকে শ্রদ্ধার সাথে বলবো, কারণ বেগম জিয়া সম্পর্কে একটু কথা বলেই দিই প্রসঙ্গ, তাহলে সুবিধা হবে। ব্যক্তিগতভাবে বেগম জিয়াকে আমি শ্রদ্ধা করি, কারণ শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয়তাবাদের জনক, তার আদর্শে কিন্তু আমি ছাত্রদল করেছিলাম। কিন্তু আজকের বিএনপির অনেকে যেই রাজনীতিটা বেগম জিয়া ধারণ করেন, যে সততা, দেশপ্রেম এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, অনেকে সেটা ধারণ করেন না। অনেকে সেটাকে আজকে ভারত তোষণ নীতির মাধ্যমে তারা তাদের দলকে ক্ষমতা নিতে চায়, কারণ জনগণই তার ক্ষমতার উৎস। তার ভারতকে লাগে না, আমরা ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে চাই, চোখে চোখ রেখে কথা বলবো, আমরা আমাদের মর্যাদার সাথে কথা বলবো। আপনি যেটা বললেন যে আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করে কি আমরা এই ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো? আমরা সংস্কার হইতে হবে, যুক্তিসঙ্গত সংস্কার। আমরা চাই যে একটা যেটা উনি বলেছেন কি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, ডক্টর ইউনূস ডিক্লেয়ার করেছেন। আপনি বলতে পারেন যে এখন পর্যন্ত দৃশ্যমান এটা তো দেখা গেল না, কি বলে এই সংস্কার দেখা গেল না। আমি আপনাকে এক লাইনেই শেষ করে দিতে চাই, সেটি হচ্ছে যে যেটা জোনায়েদ ভাই বলে গেছেন, যে আগামী জুলাইয়ের মধ্যে 15 তারিখের মধ্যে যদি এই আলোচনা শেষ করে জুলাই সনদ বাস্তবায়ন হয়, এবং তখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যদি ফেব্রুয়ারি মার্চে রোজা আছে, রোজার আগে পরে এপ্রিলের মধ্যে যদি নির্বাচন করে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমার মনে হয় সেটা আলোচনা করে স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করবে। তার সেটা একটা রূপরেখা দিয়েছি, দিয়েছেন, আমরা সেই আশায় থাকি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। তড়িঘড়ি করে এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা জনগণের গণ আকাঙ্ক্ষার দল। আপনার কাছে আমরা আবারও আসবে এই বিষয়ে। জনাব জোনায়েদ সাকি, আপনার কাছে জানতে চাই যে আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে একটি আলোচনা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ। এর কারণ হচ্ছে তিনি নানান উস্কানি দিচ্ছেন, যেটি আমরা অনেকে দেখছি। তো উস্কানি দেওয়ার কারণে নতুন করে এখন আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। তো এই কারণে তারা খুবই ক্ষুব্ধ শেখ হাসিনার প্রতি। এই বিষয়ে আপনি কি বলতে চান, তার উস্কানিগুলো কিংবা এই ক্ষুব্ধতা? না, এটা তো দেখুন, একটা দল যেটার একটা ঐতিহ্য ছিল, যেটা বিভিন্ন ঐতিহাসিক পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সীমাবদ্ধতা, নানা ধরনের রাজনৈতিক যাকে বলে যে দুর্বলতা, সেগুলো তো প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি বলা যাবে। সেই দলটাকে শেখ হাসিনা যে জায়গায় নিয়ে আসলেন, প্রথমবার এমনকি খোদ অনেক উচ্চতায় উঠেছিলেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু উপাধিও পেয়েছিলেন, কিন্তু তিনি তার নেতৃত্বেই বাকশাল গঠনের মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণের স্থলে একটা পুরো একদলীয় শাসন কায়েম হয়েছিল এবং একটা তুমুল ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল, এটা একটা ধারণা করা হয়েছিল যে আওয়ামী লীগ বোধহয় দল হিসেবে সেই অভিজ্ঞতার মধ্যে আর কখনো যাবে না কিংবা ওই ধরনের। কিন্তু তার চাইতে আরও খারাপ জায়গায় নিয়ে গেলেন তারই কন্যা শেখ হাসিনা, এবং যেখানে একটা গণতান্ত্রিক জায়গায় থাকলে এই দলটির, যেহেতু বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী একটা রাজনৈতিক দল, সেই দলটার পরিণতিকে এমন জায়গায় নিয়ে গেলেন যেটা এই দেশের ইতিহাসে নেই। কিন্তু একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হয়ে, মানে ক্ষমতায় থেকে যাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো জনগণের অভ্যুত্থানের মুখে, এবং নিজের ক্ষমতায় থাকতে গিয়ে নিজের দেশকে, নিজের দেশের মানুষকে, প্রায় 1600 মানুষকে হত্যা করা, 30,000 মানুষকে এভাবে আহত করা, 2,000 লোকের চোখ কোনো না কোনো ভাবে অন্ধ থেকে ক্ষতিগ্রস্ত হওয়া, সেটি দেশের এই ভয়ঙ্কর যে অভিজ্ঞতা হতে গেল না, জানার ব্যাপারটা আমি বলছি যে মিনিমাম রিমোর্স দেখেছেন। প্রশ্ন করতে সেটি হচ্ছে যে আপনি ক্ষমতার কথা বলছেন, তো আমি একটু আসি আমার কথাটা, মিনিমাম কোনো রিমোর্স দেখেছেন ওনার কণ্ঠে? মানে সাধারণত এই সমস্ত লিকড ফোন আলোচনা আনা ঠিক না, তারপরেও যে কটা এসছে কোনো কোনো তো সেগুলো নির্দিষ্টভাবে তারই বক্তব্য, এবং আওয়ামী লীগের লোকজনের মধ্যেও বেশ এখন অনেক নেতাদের মধ্যে যা দেখা যাচ্ছে, আমি প্রশ্নটি আপনাকে পুরো ডিনায়াল, আমি জানতে চাই যে এই ডিনায়ালটা আওয়ামী লীগের বিরাট অংশ এখন সমর্থকরা পছন্দ করছে না। ব্যবস্থা চলছে, অনেকে কিন্তু
সেই আগের যে মানুষের কথা না শোনা কিংবা এখন এনসিপির কথায় অনেক কিছু হচ্ছে, সরকার সিদ্ধান্ত নিচ্ছেন বা তারা যেভাবে চাচ্ছে, নির্বাচনের ক্ষেত্রে আমরা আলোচনা করেছি নতুন যে দলটি এসেছে এনসিপি, তারা এখন নির্বাচন চাচ্ছে না। তো আগের সময়ের সাথে এখনকার সময়ের পার্থক্য আপনি কতটুকু দেখতে পান, কিংবা নাকি এটি মনে করেন যে অনেক কিছু আপনি আমার কথাটা আগেটা শেষ করতে দেন নাই। যে কথাটা আমি বলতে চাইছি যে আওয়ামী লীগের উপরে যে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার উপর ক্ষুব্ধ, সেইটা নেতাকর্মীরা সমর্থকদের অনেকেই ক্ষুব্ধ। এটা এই কারণেই যে ন্যূনতম কোনো রিমোর্স নাই, কোনো রকম অনুশোচনা নাই যে এই নিজের দেশের মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করা হলো, বরং মানে উল্টো কাহিনী বলার একটা চেষ্টা। এবং তারপরে ধরুন মানে এই দলটা কি অনুশোচনা, বিচার এইসব প্রক্রিয়ার মধ্য দিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয়ে কোনো যথাযথ কোনো নির্দেশনা নেই, বরং একটার পর একটা এমন ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি যেখানে যারা দেশের মধ্যে তাদের সমর্থক নেতাকর্মীরা আছেন, যারা ঠিক ওই অর্থে সকলেই একই রকম অপরাধী না, তো অনেকেই তো অপরাধ কাজের সাথে যুক্ত হতে হননি, তো সেই অংশগুলো বিপদের মধ্যে পড়ে যায়। তো এখন এইভাবে তো একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে। রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক চরিত্র ন্যূনতম থাকলে আসলে নাই বলেই তো এই ধরনের কাজটা করেছে বলে, ওইটার আশা করা হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি প্রসঙ্গ উঠে আমরা আমরা যেটা ভাবে বলছে যে হয় আওয়ামী লীগ থাকবে না হয় না। দেখুন আমাদের বক্তব্যটা ভিন্ন, আমাদের বক্তব্যটার অবস্থানটা একটু পরিষ্কার করি। আমরা বলেছি যে এই হত্যাকাণ্ডে বিচার হতে হবে। 15 বছরে গুম, খুন, হয়রানি, হত্যা, ক্রসফায়ার এবং এই জুলাই আগস্টে যে নির্বিচার হত্যাকাণ্ড, একই সাথে এই পুরো সময়টাতে আওয়ামী লীগ এজ এ পার্টি তারা ক্ষমতায় ছিল, তার সভানেত্রী প্রধানমন্ত্রী ছিলেন, তার নির্দেশে সবগুলো জিনিস হয়েছে, তাদের অনেক নেতারা মন্ত্রিসভায় ছিলেন এবং এই ধরনের হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত, এবং তার যে র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে যেভাবে তারা ব্যবহার করেছেন অনেক অংশে, ফলে দল হিসেবে তার দায় কতটা এটাও কিন্তু বিচারের জায়গায় যাওয়া উচিত। আপনি তো নির্বাহী আদেশে নিষিদ্ধ করতেই পারেন, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে ন্যায় বিচার সেটি করছে না কেন? না, এটা আমরা দাবি করছি, এখন করছে না। এখনো পর্যন্ত এই আইনের মধ্যে আমরা শুনতে পেলাম একটা ব্যাখ্যা তাজুল ইসলাম সাহেব দিয়েছিলেন যে আইসিটির মধ্যে যে আইনটা আছে সে আইনের মধ্যে দল হিসাবে বিচারের কোনো বিধানের জায়গাটা নেই, কিন্তু এই জায়গাটা করা দরকার। এই কারণে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ। এখন মানে এই মানে জিনিসটা যেটা হয় কি যে একটা পলিটিক্যাল প্রবলেমকে আপনি মানে নির্বাহী আদেশের জায়গাটা একটা পলিটিক্যাল ডিসিশন মনে হয়, এবং সেইটাকে একটা মানে এমনভাবে একটা মানে রাজনৈতিক সমস্যার সমাধানের একটা উপায় হচ্ছে পলিটিক্যাল প্রতিরোধের মধ্য দিয়ে যায়, রাজনৈতিকভাবে প্রতিরোধ করতে হয়। একটা হচ্ছে লিগ্যাল জায়গা থেকে, আইনগত জায়গা থেকে বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এখন এটা নির্বাহী আদেশ খুব বেশি এফেক্টিভ না আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে, সে কারণে আমরা বারবার বলছি যে আদালতের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে রাজনৈতিক যে প্রতিরোধের জায়গা সেইটা আমাদেরকে রাখতে হবে। তো এইটা যাওয়া জায়গা, কিন্তু বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগের দল হিসেবে এত বিরাট সমর্থক সদস্যদের যে একটা পুনর্ভাবনার জায়গাটা, সেইটা খুব জরুরি, কারণ বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকে যাবে। আপনার কাছে আমরা আবারও আসবো। জনাব গোলাম সারোয়ার মিলন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টা, এনসিপির যে নেতারা রয়েছেন তারা প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছেন যে, যেমন আমি যদি নাম ধরে বলি, হাসনাত আব্দুল্লাহ বলেছেন হয় আওয়ামী লীগ থাকবে না হয় তারা থাকবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা যেটি ব্যাখ্যার কথা বলছিলেন চিফ প্রসিকিউটরের, এটি কি আসলে সম্ভব কিনা কিংবা এটি বাস্তবায়ন করা যাবে কিনা? দেখেন, ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে, এবং তাদের অন্যায় অত্যাচার সেটা দেখেছে। আওয়ামী লীগেরও আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনার ভূমিকা। আমি তাকে তো ফ্যাসিস্টও বলতে চাই না। হিটলার ফ্যাসিস্ট ছিল, কিন্তু সে নির্বাচিত ছিল জনগণ দ্বারা। হিটলার ফ্যাসিস্ট ছিল, সে আত্মহত্যা করেছিল, পালিয়ে যায় নাই। কিন্তু আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে 71-এ আত্মসমর্পণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব চলে গিয়েছিলেন পাকিস্তানে, মুক্তিযুদ্ধ শহীদ জিয়া আহ্বানে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আর এইবার শেখ হাসিনা ফ্যাসিস্টের চেয়ে যদি অন্য কোনো শব্দ যদি বলা যেত, আমার মনে হয় সেটাই। জনাব মিলন, যখন আপনি বারবার একই প্রসঙ্গ চলে আসে, যখন আপনি জোরালোভাবে এখন যেমন ফ্যাসিস্ট বলছেন, এর দায়ভার তো আপনার উপরও বর্তায় না। আপনি যেটা বলছেন বর্তায় না, এই কারণে বর্তায় না। কি বর্তায় না? আপনি এখন কি আপনি ক্ষমতার পালাবদলের কারণে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছেন? আমাকে বলতে দেন। আপনি কি যারা নাকি আন্দোলন করেছে, ছাত্র আন্দোলন করে নেতৃত্ব দিয়েছে, গোল করেছে, তারা কি ছাত্রলীগ করে না এক সময়?
সার্জিস কিংবা সহ অনেকে করেনি কি, এখন কি তারা বলবেন যে তুমি আওয়ামী লীগের ইয়েতে ছিল? কথা হলো একটা সময় হয়তো ছিল, একটা সময় তারা বেরিয়ে আসছে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আমি তো বললাম আমরা কিন্তু ঠিক এখনই কথা বলছি না, যখন আন্দোলন হয়েছে তখনই কিন্তু আমরা এর প্রতিবাদ করেছি এবং এই দাবি মেনে নিতে বলেছি। এক, ২ নম্বর কথা হচ্ছে যে আজকে তাদের অধীনে তো অনেকেই বাধ্য হয়ে করেছে। আপনি ২৪-এর ইলেকশনও তো অনেকে বাধ্য হয়ে সেখানে নির্বাচন হয়েছে, আমি তাই বলি কি তারা এমপিও হয় নাই, তাদের কি দোষারোপ করবেন না, তারা এই করেছেন বাধ্য প্রক্রিয়াটা কি আপনাদেরকে বাধ্য কিভাবে করে? ২৪-এর কথা তো আমরা ইলেকশন কেউই করি নাই। আর ২৪-এ যারা গেছেন অনেকে, যারা আমি ডামির ইলেকশনে গেছেন কিন্তু এমপি হইতে পারেন, আমি তাদের কথা বলছি। আমার কথা হলো কি যে আমি বিভিন্ন টক শোতে বলেছি যে অ্যাবডো আপনি জানেন তো, পাকিস্তানের আমলে 1959-এ একটা আইন হয়েছিল যে একটা পার্লামেন্টের ইলেকটেড বডি যারা আছে, ইলেকশন বডিজ অর্ডিন্যান্স এরকম একটা আছে, আপনি গুগলে গেলে দেখবেন। এইটা একটা আমি জোনায়েদ সাকির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ২০২৪ সালের আপনি যারা এমপি হয়েছে তাদেরকে সবকে অ্যাবডো করে দেন যারা এমপি হয়েছে। এটা একটা বিচার। ২ নম্বরে বিচার হইতে হবে, কারণ যে হত্যা এবং যে লুণ্ঠন করেছে, তারা দেশকে যে শুধু হত্যাই করেনি, দেশের সম্পদ পাচার করেছে, এটা তো বিচার হইতে হবে। কারণ বিচারিক প্রক্রিয়াতে তো এটা সাময়িক ব্যাপার। তার আগে আপনি এদেরকে অ্যাবডো করে দেন। তারপর আপনি বলতেছেন নিষিদ্ধের কথা। নিষিদ্ধ অ্যাকচুয়ালি আমাদের জামাত ইসলামকে তো নিষিদ্ধ করা হয়েছিল, তাতে তো তারা আরও বেশি শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জনমনের থেকে তাদের স্পেস তো তারা পাবে না, তাদের মধ্যে তো ভালো লোক আছে, তাদেরকে রিকনসিলিয়েশনের জায়গাটা তৈরি করে দিতে হবে। আপনি আওয়ামী লীগের যে পার্সেন্টেজই সমর্থন থাকুক, আপনি তাদেরকে ভালো লোকদের কথা বলছেন, মানে তারা ভালো বলতে টেকনাফের একজন লোক তো সে তো কোনো হত্যা, একটা টেকনাফের একজন কর্মী কিংবা সেই টেকনাফ থেকে তেঁতুলিয়ার নিশ্চয়ই কম বেশি বেশিরভাগ লোকই কিন্তু এদের লুণ্ঠনের সাথে, স্থানীয় অত্যাচারের সাথে, স্থানীয় সাথে জড়িত ছিল। আমি কথা স্বীকার করে নিয়ে আওয়ামী লীগ কি ভালো নেই? আজকে বিএনপি দেখেন, এত বড় একটা দল, আজকে বিএনপি এত এত মানে এটা কি বলে গ্রহণযোগ্য কিংবা পপুলার দল, আপনি বিএনপিকে আজকে তার ভাবমূর্তি হারাচ্ছে না দখলদারির কারণে কিংবা চাঁদাবাজির কারণে? আপনি তাই বলে কি পুরো বিএনপিকে দায়ী করবেন? আপনি এইভাবে চিন্তা করেন আজকে বিএনপির বিরুদ্ধে কি সেটা হচ্ছে না? না, আমরা বিএনপির কথা ঠিক আছে আপনি তুলেছেন, মানে আমরা যেটি বলতে চাচ্ছি যে আপনি নতুন দল করেছেন বা আপনি আওয়ামী লীগের কথা বলছেন, মানে আপনাদের যে ভূমিকা ছিল মানে আওয়ামী লীগের সময়, আমাদের ভূমিকাতে আপনাকে শুনেন, আমাদের ভূমিকাকে আমি বলেছি, আমরা কি স্বৈরাচারের হত্যাকাণ্ডের নির্দেশদাতার মধ্যে ছিল? শুধু এটা তো হত্যাকাণ্ড না, আপনি 3টা ইলেকশনের কথা যদি আপনি আসেন, আপনাকে আমি প্রথমে বলছি একই প্রশ্ন কেন বারবার বলছেন যে প্রায় 14 ইলেকশনকে বাধ্য করে নেওয়া হয়েছিল, এরশাদ সাহেব ইলেকশন করতে চান নাই। 18 ইলেকশনে তো সব বিএনপি সব দল ইলেকশন করেছিল, আপনি কেন বলতে পারেন 24-এর ইলেকশন? আপনি কিন্তু একটু বাস্তবতা প্রশ্ন করতে হবে। আপনি বলেন 3টা ইলেকশন, আপনি 14-র প্রেক্ষাপট আলাদা, 18-তে এবং 18-র ইলেকশনে আজকে আওয়ামী লীগের কোনো এক নেতা আমাকে টেলিফোনে বলেছে যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল 18 নির্বাচনে আমরা হেরে যেতাম, বিএনপি যদি ক্ষমতায় আসতো তাহলে তাদের এই পরিণতি হতো না। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাব না। প্রশ্ন হলো 24-এ যারা ইলেকশন করেছে আপনি তাদের ব্যাপারে বলতে পারেন। এখন আপনি 3টা ইলেকশনের কথাই বলেন, তাহলে বিএনপি তো একটা ইলেকশনে এখানে অংশগ্রহণ করেছিল। তো এই তর্কের দিয়ে আপনি সমাধান না করে বরঞ্চ বলেন যে আজকে তাদেরকে বিচার করতে হবে, সংস্কার করতে হবে। আমার একদিনের গণতন্ত্র চাই, আমরা একটা সংস্কার করে আমরা একটা অর্থবহ নির্বাচন চাই। আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আমি একটু জোনায়েদ থেকে আপনাকে দিয়ে এই বিষয়ে জানতে চাই। ভারত পাকিস্তান একটি যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধের প্রতিক্রিয়া কেমন হতে পারে বা সেখানে আমাদের আসলে বাংলাদেশের চিন্তার কোনো কারণ আছে কিনা? না, দেখুন, বাংলাদেশ তো এই একই দক্ষিণ এশিয়ার একটা অংশ, ফলে ভারত পাকিস্তানের যুদ্ধ একটার তো সাধারণ প্রভাব নানা দিক থেকে থাকে। কিন্তু এই যুদ্ধ পরিহার করা উচিত এবং এই যুদ্ধ আসলে ভারত পাকিস্তানের সাধারণ জনগণের এই যুদ্ধ চান না, এটা পরিষ্কারভাবে বোঝা যায়। এটা একটা যেভাবে এই যুদ্ধের কারণ এবং বাস্তবতা তৈরি করা হচ্ছে সেই জায়গাটা জনগণ থেকে বিচ্ছিন্ন বলে আমরা মনে করি। ফলে যুদ্ধ বন্ধের আহ্বান আমাদের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে জানানো দরকার। আমরা একটি বিষয় দেখতে, যুদ্ধটা এখন আসলে যুদ্ধ আনুষ্ঠানিক যুদ্ধের পর্যায়ে না গেলেও এই যে সার্জিক্যাল স্ট্রাইকের শুরু হয়েছে, হয়তো তার পাল্টা আসবে এবং সেটা যাতে অ্যাক্সেলারেট না করে সেটার জন্য আমাদের দিক থেকে আমাদের আহ্বান জানা দরকার। আন্তর্জাতিক ফোরামগুলোতে সেই অনুযায়ী আমাদের কাজ করা দরকার। কেননা এই যুদ্ধের যে কারণগুলো সেগুলো সবই গণবিরোধী। আমরা যে কারণে যে কারণ দেখিয়ে জাস্টিফাই করা হচ্ছে
সেটাই আমি যেটি যোগ করতে চাই যে আমরা গতকাল দেখতে পেলাম যে যুদ্ধ যখন শুরু হলো তারপর পরই ভোর রাতে এনসিপি নেতা যারা আছেন হাসনাত সার্জিস, তারপর আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আমাদের আসলে ঐক্যবদ্ধ হওয়ার কারণটা কি, বা কেন আমরা এই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হব? না, আমাদের এমনি ঐক্যবদ্ধ হওয়ার ডাক তো আমরা প্রতিদিনই দিচ্ছি, এবং আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কারণ না, আমরা একটা রাজনৈতিক যাকে বলে ক্রান্তি লগ্নে আছি। আমরা একটা গভর্নমেন্ট এখান থেকে জন অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হয়েছে। আমরা একটা গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার সংগ্রাম কিংবা চেষ্টা তৎপরতার মধ্যে আছি। পুরনো বন্দোবস্ত কিন্তু এখনো ক্রিয়াশীল, ফলে পুরনো বন্দোবস্ত ধীরে ধীরে অপসারিত হবে, নতুন বন্দোবস্ত আসবে। এরকমের ট্রানজিশনের মধ্যে যখন এখনো পর্যন্ত পরিপূর্ণ মানে রাষ্ট্র, আইন, সংগঠন, স্থিতিশীলতার জায়গাটা যেভাবে তৈরি হওয়া দরকার সেটা হয়নি, তখন আন্তর্জাতিক পরিস্থিতি এমনিতেই কিন্তু আমাদের জন্য খুব অনুকূল সব অর্থে না। এক তো হচ্ছে পতিত ফ্যাসিস্ট শক্তি, আমাদের দেশেরই শক্তি, তারা ক্রিয়াশীল আছে, তাদের বিদেশি সমর্থন আছে, এবং পার্শ্ববর্তী দেশে তাদের একটা সমর্থন আমরা দেখতে পাচ্ছি, বিশেষত তাদের মিডিয়ার এবং তাদের সরকারি দলের। ফলে যে কোনো ধরনের পরিস্থিতি কিন্তু আমাদের জন্য তৈরি হতে পারে। সেইটা তার সাথে যখন আরও এই ধরনের একদিকে ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, অন্যদিকে পাশে মিয়ানমার, সেখানে আরাকানের মধ্যে একটা নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। আরাকান আর্মি, আরাকান পুরো ওই প্রদেশটির উপরে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। আমাদের দেশে রোহিঙ্গারা বিরাট আকারে একটা শরণার্থী হিসেবে তারা আছেন, এবং আমরা ওই অংশে কিভাবে মানে যেমন জাতিসংঘের একটা দাবি হচ্ছে যে ওখানে একটা মানবিক করিডোর দেওয়ার জন্যে, আবার আমরা কিভাবে আসলে এই সম্পর্কটাকে বাস্তব রূপ দিতে পারবো, সেগুলো নিয়ে যে নানা রকম আলাপ আলোচনার প্রসঙ্গ আছে এবং জটিল সমীকরণ আছে। সেই জায়গা থেকে বলবো যে আমাদের সর্বোচ্চ আমাদের বিবেচনার স্ট্যান্ডিং পয়েন্টটা কি, আমাদের ন্যাশনাল জাতীয় স্বার্থ। আমাদের জাতীয় স্বার্থটা আমাদের বিবেচনা করতে হবে, এবং তার ভিত্তিতে অপরাপর সমস্ত নিপীড়িত মানুষ মানে এবং অন্য দেশের মর্যাদার প্রতি আমাদের মানে একটা অবস্থান রক্ষা করতে হবে। তো তাহলে এই যে জায়গাগুলো রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকাটা হচ্ছে একটা প্রয়োজনীয়তা। আপনাকে ধন্যবাদ। কারণ ঐক্যবদ্ধ থাকাটা দরকারই, কিন্তু এরকম একটা মোমেন্ট। ধন্যবাদ জনাব গোলাম সারোয়ার মিলন। জোনায়েদ সাকির কথা থেকে আমরা যদি বলি, তিনি আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূলে না, কিংবা মানবিক করিডোরের যে কথাগুলো তিনি বললেন, সেই প্রেক্ষাপট বিবেচনা করলে যে প্রশ্নটি জোনায়েদ সাকি করেছে, আপনাকেও সেটি একই বিষয় জানতে চাই যে আন্তর্জাতিক পরিস্থিতি অনুকূলে না কথাটা বললে ভুল হবে। বললাম যে অনেকগুলো প্রতিকূল বাস্তবতা আছে। ওকে, সে বিষয়টি ধরে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আমরা যখন বলছি আমরা ঐক্যবদ্ধ হই বা আহ্বান জানানো হচ্ছে, সেটি আসলে কতটুকু প্রাসঙ্গিক বা প্রয়োজন আছে কিনা? দেখেন, আমরা জাতি হিসাবে একটা যুগ সন্ধিক্ষণে, যেটা উনি ক্রান্তিকাল বলেছেন, যথাযথ বলেছেন, আমরা পার হচ্ছি। যে এই 24-এর গণঅভ্যুত্থানের যে পর যে গ্রাফিতির মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা জাগিয়েছে, তার ভিত্তিতে যে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করছে, আমরা যখন এগুলি করছি, তখন ভারত পাকিস্তান যুদ্ধটা এটা আমাদের জন্য উদ্বেগের কারণ এই কারণে যে পাশের বাড়িতে আগুন লাগলে তার তাপটা অন্তত দেশে আসে। আমি তার সাথে সম্পূর্ণ সহমত। আমাদের পক্ষ থেকে এই যুদ্ধের ব্যাপারে, কারণ পাকিস্তান এবং ভারতীয় জনগণ নিশ্চয়ই যুদ্ধ চায় না, আমরা শান্তি চাই। এবং ডক্টর ইউনূস যদি আজকে সার্ক জীবিত থাকতো, তাহলে হয়তো একটা ভূমিকা রাখতে পারতো। ডক্টর ইউনূস এখানে একটা ভূমিকা রাখতে পারেন শান্তি রক্ষার ক্ষেত্রে, এবং আমি মনে করি যে এই যুদ্ধ খুব বেশি প্রলম্বিত হবে না। এই কারণে আন্তর্জাতিক কাতার বলেন, সৌদি আরব বলেন, চায়না বলেন, এই করে অলরেডি তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে। ওদিকে আমেরিকান প্রশাসন থেকেও যুদ্ধকে সমঝোতার ভিত্তিতে আসার কথা বলা হয়েছে। সুতরাং এটা খুব বেশি দূর এগুবে না বলে মনে করি। কিন্তু যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাদেরকে জাতীয় ঐক্যের কথা বলেন, তার মানে ওইটা দিয়ে এই স্ট্যাটাসটা যথাযথ সঙ্গত না বলে মনে করি। বরঞ্চ বলা উচিত যে এই যুদ্ধ কাম্য নয়, আমরা শান্তির উপমহাদেশ চাই, ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি যেটা জোনায়েদ সাকি ভাই বললেন যে আজকে রোহিঙ্গাদের কথা, আমি ওনার সাথে একটা জায়গায় দ্বিমতের জায়গাটা, সেটা হলো করিডোর কিন্তু হয়নি। মানে
হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক চ্যানেল, করিডোর নিয়ে কিন্তু কোনো কথা হয়নি, এটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তো এইটা তো বিভিন্ন দেশে আছে এবং এটা হইতে পারে, কিন্তু এটা সব দলের সাথে আলোচনা করে। সুতরাং এই যে উনি বললেন, যথাযথ বলেছেন যে আজকে আন্তর্জাতিক অনেক এই যে জিওপলিটিক্যালি বাংলাদেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করছে। ওই যে বার্মা একটা আছে, এদিকে রোহিঙ্গাদের ইস্যু আছে, এখানে পাকিস্তান ইন্ডিয়ার যে যুদ্ধ অবস্থা, আমি যেটা হয়েছে এটা যুদ্ধ অবস্থা বলবো, প্রত্যক্ষ যুদ্ধ শুরু হয়ে গেছে এটা বলাটা বোধহয় সঠিক হবে না, কারণ এটা একটা স্ট্রাইক হয়েছে তাদের সামরিক ইয়েতে। আমি পরিশেষে কনক্লুডিংলি এইটা বলতে চাই যে আমরা ওই যে বললাম যে এই দুই দেশের মধ্যে যুদ্ধের ইয়ের কারণে আমাদের এখানে বাংলাদেশে আমাদের অবশ্যই জাতীয় ঐক্য দরকার। ওই যে আমি আমার বক্তব্যের প্রারম্ভে বলেছি, আমাদের রাজনৈতিক দলের মধ্যে অনেকে পিন্ডির আইএসআইয়ের সহায়তায় রাজনীতি করে, আমাদের ভারতের সহায়তায় রাজনীতি করে। সুতরাং আমাদের জাতীয় ঐক্যটা দরকার, এই পয়েন্টে আমি একমত। জাতীয় ঐক্যতা থাকলে সুবিধা হবে কি, এই যে আজকে সংস্কার প্রস্তাব, সহমত দ্বিমত থাকবেই। আজকে এই 24-এর গণঅভ্যুত্থানের যে নায়করা যেটা করেছে, ওরা গোল করেছে, এটা স্বীকার করতে হবে। পিছন থেকে আমার জোনায়েদ সাকিব ভাইয়ের মতো যারা রাজপথে ছিল, কিংবা বিএনপির যারা ছিল, অবশ্যই স্যালুট তাদের দিতে হবে, কারণ তারা বলটা পাস দিয়েছে বলেই কিন্তু তারা গোল করতে পেরেছে। যে গোল করে তারই নামটা হয়। ছাত্রদের এই জুনাই সনদকে আমরা এই জায়গায় স্বীকৃতি দিতে চাই, তাদের এটা, কিন্তু তাই বলে তাদের সব প্রস্তাবে আমরা সহমত করবো এমন কথা নাই, দ্বিমতের জায়গাও থাকতে পারে। আপনার বার্তা পরিষ্কার, আপনাকে জি, আমি লাস্টে বলবো যে আমরা যাতে জাতীয় ঐক্যের মানে সহমত দ্বিমতের অবস্থান ঠিক রেখে আমরা জাতীয় ঐক্যের জায়গায় যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ গোলাম সারোয়ার মিলন এবং জনাব জোনায়েদ সাকিব, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা আমাদের অতিথিদের আলোচনা শুনছিলেন, যেখানে মোটা দাগে যে বিষয়টি উঠে এসেছে জাতীয় ঐক্য এবং তারপরে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন এবং ভারত পাকিস্তান যুদ্ধের যে ইস্যুটি, সেটিও আসলে আমাদের অতিথিরা তুলে ধরেছেন। দর্শক, আমাদের ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।